পরিচয় করে দিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে যারা রয়েছেন, ফারুক হাসান, তিনি মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ। রয়েছেন মোশারেফ আহমেদ ঠাকুর, তিনি বিএনপি নেতা ও শিক্ষক। এবং সবশেষ রয়েছেন এস.এম. সাইফ মোস্তাফিজ, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। ঈদের পরপর নানান রকমের ইস্যুতে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে এই মুহূর্তে হতাশা অনেক বেশি। বিশেষ করে ঈদের ছুটি এবং ছুটির সময় যে দুর্ঘটনাগুলো, তারপরে এবং পরপর দুর্ঘটনা বাংলাদেশে ঈদের পরপর এত মর্মান্তিক দুর্ঘটনাগুলো প্রত্যেকটা জায়গায়, আপনি সেটা রেলে বলেন, বাসে বলেন, ফেরিতে বলেন, সব জায়গায়, আকাশপথ ছাড়া সব জায়গায় আমরা দুর্ঘটনা দেখলাম এবং সবগুলো একটা থেকে একটা মর্মান্তিক। আমরা আজকে শুরু করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে। স্থানীয় সরকার মন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। স্বাধীনতার 55 বছর পর আবারও সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, এটি ছিল তার মন্তব্য। এখন প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার বিরোধী শক্তি 55 বছর আসলে কোথায় ছিল, কাদের ছায়ায় মাথা লুকিয়েছিল, কারা তাদের এই দেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিল এবং কারা তাদের সাথে রাজনীতি করে তাদেরকে মন্ত্রিত্বের মর্যাদাও দিয়েছিল। ধন্যবাদ আপনাকে ফারাবি ভাই, আমাদের দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে আমি আজকে প্রথম আসলাম একটা শোতে। তো দেখুন যে স্বাধীনতার পরে বাংলাদেশে যে প্রেক্ষাপটটা প্রত্যাশিত ছিল ঠিক সেই লাইনে চলে নাই। এবং বাংলাদেশে ধরুন ওই সময়ের মধ্যে 3.5 বছরের মধ্যে বাকশাল হয়েছে, 3.5 বছরের মধ্যে জাসদ তারা দাবি করত তাদের 40,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এবং সেই সব প্রেক্ষাপটে বাংলাদেশে যে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, জিয়াউর রহমান যে ফিল করেন যে একটা ন্যাশনাল ইউনিটি, একটা ইন্টিগ্রেটেড নেশন ছাড়া যে বাংলাদেশ যে 74 সালে দুর্ভিক্ষের কবলে পড়ে, এই অবস্থাটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ন্যাশনাল ইউনিটি দরকার। তো এই কারণে যে এই যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা সুযোগটা পেয়েছে। এবং এইসব ক্ষেত্রে আমি আপনাকে বলি যে রাজনীতি তো জামাতের সাথে আপনি যা বোঝাতে চাইবেন আমি পরিষ্কারই করে দিই। জামায়াতে ইসলাম সম্বন্ধে যে কথাগুলি আমরা বোঝাতে চাইব, তো জামায়াতে ইসলামের সাথে আওয়ামী লীগের ঐক্য হয়েছে 96 সালে। তারা একসাথে নির্বাচনে গিয়েছেন এরশাদের অধীনে। এরশাদ আওয়ামী লীগ বলছে যে জাতীয় বেইমান হবে যারা। 96 সালে বিএনপিকে আবার তারা ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করার জন্য একসাথে আন্দোলন করেছেন জামাত আওয়ামী লীগ। তো এরপরে আপনি জানেন যে জামালপুরে নুরুল ইসলামকে নুরুমুল্লাহকে তারা মন্ত্রী বানিয়েছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী। এরপরে আমরা আবার বিএনপি আবার আরেকটু এগিয়ে আছে, তারা একবার পতাকা দুইজনই ফুল মন্ত্রী বানিয়ে দিয়েছে। তো এইভাবে এগিয়েছে। তো আমি মনে করি যে আপনি কি বলবেন যে জামাতের সবচাইতে ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের বড় দল বিএনপি? না, আমি আপনাকে বলি যে ইতিহাসের এই যে পথ পরিক্রমায় যে, কিন্তু আমি আপনাকে বলি যে যদি ওই কাজগুলি অসঙ্গতিপূর্ণ হয়েও থাকে, ধরলাম আমি দুটাই সঙ্গতিপূর্ণ হয় নাই, তো আমরা কি যে এবং বিএনপির সাথে জামাতের যে জোটটা ছিল এটা আদর্শিক না, এর জোটটা ছিল নির্বাচনী সমঝোতা। তো আমি যেহেতু আওয়ামী ফ্যাসিবাদটা নাই এই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এখন আমি তো নিশ্চয়ই তখন আমার যে অনেক কিছু আমাকে গিলতে হয়েছে, অনেক কিছু অনিচ্ছা সত্ত্বেও আমাকে যা মানতে হয়েছে, গিলতে হয়েছে, আমি তো আওয়ামী ফ্যাসিবাদের অ্যাবসেন্সে আমি তো আমার অরিজিনাল রাজনীতির ক্ষেত্রে ফেরত আসবো। যেমন ধরুন, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন কিনা যে সাম্প্রদায়িকতা এবং জাতীয়তাবাদ একসাথে কখনোই যায় না, সাম্প্রদায়িকতা এবং প্রগতি কখনো একসাথে যায় না। তো বিএনপি যে একটা প্রগতিশীল
জাতীয়তাবাদী রাজনীতি করে, এবং সেই রাজনীতিটাকে এগিয়ে নিতে হলে আমি মনে করি যে জামাতের সাথে। আচ্ছা, এখন সাম্প্রদায়িকতার কথা যদি বলেন, স্মৃতিসৌধে এখন সবাই মোনাজাত করছে, বিএনপিও করছে, জামাতও করছে, সেই জায়গায় প্রগতিশীলতা, মানে এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে বলি, মোনাজাত করছে কেউ, যদি হিন্দুরা যদি প্রার্থনা করেন তো সেটাতে তো সমস্যা নাই। মোনাজাত মানে তো কাউকে ইয়ে করা হচ্ছে না, আমি একটা বলছি যে অন্য কাউকে হেয় করা হচ্ছে না, ছোট করা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি, যদি মনে করি, আমরা কিন্তু মূল্যবোধের রাজনীতিটাও আমরা আপহোল্ড করি। আপনি বিশ্বাস করেন যে মূল্যবোধের রাজনীতিটা, এই ক্ষেত্রে ধর্ম এবং সামাজিকতা, আমাদের অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান, এই সমাজবিজ্ঞান সব কিছুই একসাথে মুভ করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কথাটা আপনি জানতে চাইবেন, আমার ধারণা হচ্ছে এরকম যে, আমি বলি যে আমার দেশে যে সংখ্যালঘু আছে তারা শির দ্বারা সোজা করে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবে। আচ্ছা, এই অধিকারটা যেন কোনোভাবেই আচ্ছা, ক্ষুণ্ণ না হয়, তারা যেন কোনোভাবেই মনে না করে যে নিজে হীনমন্যতায় না ভোগে, পরিস্থিতি যেন এইরকম না হয়, আমি অবশ্যই সেইটার পক্ষে। আচ্ছা, কারণ সংখ্যালঘিষ্ঠের অধিকার সবসময় সে নিজেই সমুন্নত রাখতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। সংখ্যাগুরুর অধিকার, সংখ্যাগরিষ্ঠের অধিকার, সংখ্যালঘুর অধিকারের প্রশ্নে আমি বলবো যে সবসময় সচেতন থাকবে বিএনপি, এবং সংখ্যালঘুদের যে অধিকারটা, রাস্তা দিয়ে সে হাঁটার প্রশ্নে বুক ফুলিয়ে মাথা উঁচু করে শির দ্বারা সোজা করে হাঁটার প্রশ্নে যেন কোনো বাধা সৃষ্টি কেউ না করে, এই ক্ষেত্রে বিএনপি যেন তার অঙ্গীকারটা পালন করে। আচ্ছা, সাইফ মুস্তাফিজ, যদি এই প্রশ্নে আসি, গতকাল স্মৃতিসৌধে প্রথমবারের মতো জামায়াতে ইসলামী তাদের নেতারা সহ শ্রদ্ধা জানাতে গেলেন, এবং তারা বলেছেন যেটা রাষ্ট্রীয় আচার এবং বিরোধী দল হিসেবে এটা তাদের কর্তব্য, যেহেতু বাংলাদেশ এইভাবেই চলে আসছে, এবং তারা মোনাজাত করেছেন। প্রশ্ন হচ্ছে যে আপনাদের দলকে নিয়ে অনেকেই এই কথাটা বলে থাকেন যে আপনারা যেহেতু জামাতের সাথে পরবর্তীতে এনসিপির জোট হয়, সেই ক্ষেত্রে এই প্রশ্ন নিশ্চয়ই আপনাকে অনেকে করেছে। আপনি আবারও বলবেন কিনা যে নাহিদ ইসলামকে কালকে বিএনপির জামায়াতের নেতাদের সাথেই তাদের পেছনের লাইনে দেখা গেছে, এবং তারা একই সাথেই মোনাজাতে অংশ নিয়েছেন। এই জায়গাগুলো কি অনেকটা পরিষ্কার হয় কিনা, যে অভিযোগটা আপনাদের উপরে দিচ্ছিলেন অনেকেই, যে জামায়াতের ঘনিষ্ঠ সহচর হিসেবে অথবা বি টিম হিসেবে অনেকেই অভিযোগ তুলছিলেন, সেই জায়গাটা কি কিছুটা পরিষ্কার হয় কিনা? ধন্যবাদ আপনাকে, আমার দুই বিজ্ঞ সমালোচক এবং টিভি পদে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে গতকালকে তো বিরোধী দলীয় জায়গা থেকে আসলে আমি যতটুকু বুঝি যে সেখানে সম্মান জানাতে গিয়েছিলেন আমাদের বিরোধী দলের যারা ছিলেন, তো সেই জায়গা থেকে তো সেটুকু আমি এই পর্যায়ে দেখতে চাই। এছাড়া এর বাইরে আর কোনো ইকুয়েশন তো আমি দেখি না, এবং লাইনে দাঁড়ানো নিয়ে আমার মনে হয় যে এখানে কিছুটা মিসকমিউনিকেশন বা আগে আসা পড়া নিয়ে হয়তো এটা হয়েছে, এবং এটা একটা ভুল বোঝাবুঝি হতে পারে। মানে এটা খুব বড় ইস্যু আমার কাছে মনে হচ্ছে না। এইটা আপনাদের দৃষ্টিতে কেমন? জামাত প্রথমবারের মতো স্মৃতিসৌধে ফুল দিয়েছে, ডেফিনেটলি খুবই ভালো। মানে তারা তো দীর্ঘদিন অনেকের সাথেই জোট সঙ্গী ছিলেন। আপনি আমার পূর্বের সমালোচককে বললেন, তাদের সাথে তো দীর্ঘ 20-25 বছরের উপরে তাদের একটা সম্পর্ক, এর আগে আরও রাজনৈতিক দলের সাথে ছিল, এবং তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আনার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে আওয়ামী লীগ বা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভূমিকা ছিল, আমরা যতটুকু ইতিহাস পড়ে যতটুকু আমরা জানি। কিন্তু এই বর্তমানে জামাতের যেই কার্যক্রম এবং মুক্তিযুদ্ধভিত্তিক যে স্ট্যান্ড, সেটা তো আমাদের কাছে বেশ পজিটিভ মনে হচ্ছে, এবং যাকে কিছুদিন আগে যুদ্ধাপরাধী হিসেবে হয়তো ফাঁসি হতো, সে এসে আপনার স্বাধীনতা দিবসে হচ্ছে দোয়া করছে, তো আমি তো এটা একটা এনসিপির একটা ভালো সাকসেস দেখি। আচ্ছা, এনসিপির সাকসেস সেই জায়গাটায় 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারেও এটা সবসময় মানে ধর্মীয় দিকটাকে সামনে এনে কোনো সময় ফুলটা দেয়া হয় নাই, যে এটা হয়তো ধর্মের সাথে যায় না। সেই দল যাচ্ছে শহীদ মিনারে, স্মৃতিসৌধে যাচ্ছে তারা, এই জিনিসটা কি মানে তাদের সাথে দ্বিচারিতা, নাকি এটা রাষ্ট্রীয় আচারের কারণে তারা হয়তো আনুষ্ঠানিকতার জন্য গেলেন? তাদের সাথে আসলে কি ওইটা আই গেস ওনারা ওই আনসারটা দিতে পারবেন। তবে আমি মনে করি যে তাদের যে স্টেরিওটাইপ, যে রাজনীতির ধারা ছিল,
সেটা ধরেন এই এনসিপির জোটের কারণে অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে পরিবর্তন করতে হয়েছে, এবং আমাদের এই ইলেকটোরিয়াল জোটের ক্ষেত্রে এই ইস্যুগুলো খুব ক্লিয়ার ছিল, মানে যেমনটা আপনারা বলছেন যে আমরা জামাতের বি টিম হয়ে গেলাম কিনা, আমরা কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করে ফেলছি কিনা, মুক্তিযুদ্ধকে আমরা কম্প্রোমাইজ করে ফেলছি কিনা। আমাদের কাছে মুক্তিযুদ্ধ অলওয়েজ টপ প্রায়োরিটি, মানে এটা আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ যদি অনুষ্ঠিত না হতো তাহলে তো আসলে আমাদের এই পর্যায়ে আমরা আসতে পারতাম না। সো এই জায়গাগুলো তো আমরা কম্প্রোমাইজ কোনোভাবে করতেই পারি না। নারী ইস্যু থেকে শুরু করে যে ইস্যুগুলোতে বারবার সবাই ভাবছিল যে এনসিপি হয়তো বা জামাতের বি টিম হয়ে গেছে বা সেই আঙ্গিকে হয়তো বা চলবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টেরিওটাইপ সবার যেগুলো চিন্তা সেগুলো ভেঙে যাচ্ছে, এবং জামাতের এই কার্যক্রমগুলোর সাথে মানে এটা তো আমি পজিটিভলি দেখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ফারুক হাসান। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জামায়াতের সাইফ হাসান যেভাবে বলছিলেন, সাইফ মোস্তাফিজ, যে এটা পজিটিভলি দেখা যাচ্ছে জামাতের এই ধরনের জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রগতিশীলতা। জি, স্টার নিউজ এবং আমার সহ আলোচক যারা দেখছেন সকলকে। আসলে জামাত এখন একটা মহা গ্যারাকলে পড়ে গেছে। আমি আসলে গতকালকের পর থেকে এই যে একটা নিউজকে কেন্দ্র করে যে ধরনের আলোচনা সমালোচনা, দীর্ঘ 54 বছর একটাই আলোচনা, জামাত কেন শহীদ মিনারে যায় না, জামাত কেন কেন্দ্রীয় আপনার ওই জাতীয় স্মৃতিসৌধে যায় না, কেন যায় না, কেন নিয়ে আলোচনা। ভালো কথা, জামাত এখন ঘুমটা ছেড়ে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধে যাওয়া শুরু করেছে। এখন ঠিক উল্টো আলোচনা, জামাত কেন শহীদ মিনারে যাবে। আরে বাবা, মহাবিপদ্য। আগে যাইতো না কেন এটা নিয়ে কথা, এখন যাচ্ছে কেন এটা নিয়েও কথা। ভাই, জামাত করবেটা কি? মানে যারা এই ধরনের প্রশ্ন তুলছেন, আলোচনা করছেন, সমালোচনা করছেন, আমি আসলে পাল্টা এই প্রশ্নটা তাদের কাছে করি যে আসলে জামাত করবেটা কি। না গেলেও সমালোচনা করেন, এখন যাচ্ছে তারপরেও সমালোচনা। এখন বাস্তবতায় আসে, জামাত বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বৈধ বিরোধী রাজনৈতিক দল। সুতরাং জামাত একটি বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে, প্রাতিষ্ঠানিক আইনগতভাবে বৈধ একটা রাজনৈতিক দল হিসাবে তারা কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ, এটা তো একটা নর্মাল বিষয় ভাই। আচ্ছা, আইনগতভাবে এটা একটা নর্মাল বিষয়। এবং একই সাথে আমি আসলে জামাতকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। জামাত যে একটি উদার রাজনৈতিক চরিত্র ধারণ করে নতুনভাবে পথ চলা শুরু করেছে, এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, ধরে নিলাম আগে তারা মুক্তিযুদ্ধ নিয়ে নানাবিধ তাদেরকে নিয়ে বিতর্ক আছে, তাদেরকে নিয়ে তর্ক আছে, সমালোচনা আলোচনা অনেক কিছু রয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে 54 বছর। এখন যেহেতু তারা পূর্বের সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে মুক্তিযুদ্ধ বাংলাদেশকে ধারণ করে, সুতরাং আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। তাদের এই যে পরিবর্তন, নতুন পথ চলা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সাধুবাদ জানাই। এখন আসেন এই যে বারবার 71। আরে ভাই, 71কে অস্বীকার কারা করে, কে করছে? আপনি বলেন যে অমুক দল করছে বা অমুক নেতা করছে। আমার জানা মতে কেউই 71কে অস্বীকার করে 71 পরবর্তী সময়ে বাংলাদেশে এখন রাজনীতি করার দুঃসাহস দেখাবে, এটা আমি বিশ্বাস করি না। 71 আমাদের অস্তিত্ব, 71 আমাদের ফাউন্ডেশন, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি 71কে অস্বীকার করা মানে আপনি বাংলাদেশকে অস্বীকার করা, দ্যাট মিনস আপনি বাংলাদেশকে ধারণই করেন না। আর আপনি যদি বাংলাদেশকে ধারণই করতে না পারেন, ধারণ না করেন, তাহলে আপনি বাংলাদেশে কীভাবে রাজনীতি করবেন? সুতরাং 71 আমাদের অস্তিত্ব, 71কে ধারণ করেই আমরা আসলে রাজনীতিটাকে এ পর্যন্ত নিয়ে আসছি এবং করি। প্রবলেমটা আসলে 71 না, প্রবলেমটা কথা জানেন? প্রবলেমটা 24-এ। অনেকেই মনে করে এই 24 যদি জনগণের সামনে সেভাবে মানে চলে আসে, প্রস্ফুটিত হয়, আলোকিত হয়ে যায়, তাহলে এই যে অনেকেই 71-এর চেতনা ব্যবসা করে ধান্দাবাজিতে এই 54-55 বছর মেতে উঠেছিল, এদের এই চেতনার ব্যবসা, ধান্দাবাজির ব্যবসা এই বাংলাদেশে আর চলবে না। তাদের এই ধান্দাবাজির ব্যবসা, চেতনার ব্যবসা নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যই মূলত তারা এই 24টাকে ঢেকে দেওয়ার জন্য বারবার 71। আরে ভাই, 71কে কেউ অস্বীকার করে নাকি? এই যে অনেকে বলছে না যে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। আরে ভাই, 72-এর সংবিধানে তো আমরা আছি, ফিরে যাওয়া না যাওয়ার কি? সংবিধান 72 সালে রচিত হয়েছে, ওই সংবিধানে আমরা এখনো এক্সিস্ট করি। বাট এই 54 বছরে সংবিধানটাকে কাটাছাড়া করা হয়েছে, সার্জারি করা হয়েছে 17 বার। প্রয়োজনে হয়তো আগামীতে আরো হতে পারে বা হবে, যা আলামত আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই নয় যে আমরা 71-এর সংবিধানের বাইরে আছি, আমরা ওর ভিতরেই আছি। এখন ঠিক একই কায়দায় আমি যদি বলি, আমরা 71-এর যে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত বাংলাদেশ, জন্ম নেওয়া বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমরা আছি, এটাকে ধারণ করি। সুতরাং এই 71-এর চেতনা ব্যবসায়ী যারা, এরা এখনো ধরেন যে এই যে তাদের পুরনো ব্যবসায় ভাটা পড়েছে, এই ভাটাটাকে কিভাবে উজাড়ে নিয়ে আসা যায়, এই জন্যই মূলত বারবার এই আলোচনাটা সামনে নিয়ে আসছে।
আচ্ছা জামাত জামাতের রাজনীতি করবে। জামাত যদি কোনো ভুল করে আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, বিএনপি ভুল করলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, আমরা যেটা করি। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনার দলের প্রেসিডেন্ট সরকারে আছে, তারপর আপনি কেন সমালোচনা করেন? আরে ভাই, এটা কি আওয়ামী আমল নাকি? যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা যদি আজকে বলে আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, সবাই জি আপা কালকে উঠবে? আমরা তো এরকম রাজনীতি করি না। আচ্ছা, বিএনপি ভুল করলে আমরা সমালোচনা সেই করব। ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রশ্ন, আমরা এই আলোচনায় ঢোকার আগেই মোশাররফ ভাই আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা আসলে কোন দিকে, মানে আপনারা কি সরকারে নাকি বা বিরোধী দলে নাকি নিউট্রাল, মানে কোন জায়গায় আপনারা কি? একটু আগে আপনি বলছিলেন প্রাতিষ্ঠানিক বৈধ বিরোধী দল জামাত, ঠিক আছে, আপনারা কোন দলে? আপনার দলের প্রধান তিনি সরকারে আছেন, আবার দলের সেকেন্ড যিনি ছিলেন তিনি আবার অন্য দলের হয়ে নির্বাচন করেছিলেন, তিনি দলে আছেন নাকি নাই, মানে এই জায়গাটাকে একটু পরিষ্কার করবেন। না, আপনারা আসলে গণমাধ্যম কর্মী বা গণমাধ্যমে আছেন, আপনাদের এটা দায়িত্ব আচ্ছা, খুঁজে বের করা বা জানা। আপনি যেমন মুখপাত্র, আমাদের দলের আপনি সাবেক- না, আমি মুখপাত্র, বলবো, আপনারা পরিষ্কার আমি করা এর এটা আগে- আপনার দায়িত্ব। এর আগেও বলেছি, আমি এখনো বলছি, ধরেন নির্বাচন 12 ফেব্রুয়ারি চলে গেছে, জি, প্রায় দীর্ঘ 2 মাস হয়ে গেল বোধ হয়, 1.5-2 মাস কাছাকাছি। হ্যাঁ, তো 2 মাস পরে এসে আপনি যদি এই প্রশ্নটা আমাকে করেন, আপনার দলের সেক্রেটারি আপনাদের দলের হয়ে নির্বাচন করেছে না ইত্যাদি ইত্যাদি, তাহলে আসলে দুঃখজনক ভাই। আমাদের দলের সাবেক সেক্রেটারি তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে জি। বিএনপিতে যোগদান করেছেন, বিএনপিতে যোগদান করে বিএনপির হয়ে নির্বাচন করেছেন। আর বাংলাদেশের রাজনীতিতে কোনো নেতাকে কেউ ধরে রাখতে পারে না, আচ্ছা, এখানে ধরা বাঁধার কোনো সুযোগ না নেই। এখনো তিনি বিএনপিতেই আছেন Of নাকি? course, of ও, course, আচ্ছা, সেখানে BNP এখন আর নেতা। ফেরত আসেন নাই। আচ্ছা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মাঝে মাঝে আপনারাও টেলিভিশনে লেখেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। আমি অত্যন্ত কষ্ট পাই। কেন ভাই? তার রানিং একটা পজিশন আছে, আচ্ছা, পদবি আছে, পরিচয় আছে। এখন আপনি যদি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পদবীর পাশে যে সাবেক ছাত্র ইউনিয়নের নেতা, এটা কি শোভনীয় হবে বলেন দেখি? আচ্ছা, হবে না। আচ্ছা। কারণ তিনি এখন বিএনপির রানিং মহাসচিব, আচ্ছা। সুতরাং তার রানিং যে পদবি, এই পদবিতে তাকে রাখতে হবে। আচ্ছা, ঠিক একইভাবে রাশেদ খান এখন বিএনপির নেতা, আপনি তাকে পরিচয় করিয়ে দিলে বলতে হবে বিএনপির নেতা রাশেদ খান। কারণ আপনি যদি তাকে বারবার ট্যাগিং করেন, ওই তার নামের নিচে লাগিয়ে দেন গণ এইটা অধিকার কি পরিষদের ট্যাগিং? ট্যাগিং বলতে তাকে নামের এই ট্যাগিং দেশের বলছি। মানুষ, এটা মানে না, এটা উচিত গণমাধ্যম না ভাই। কর্মী হিসেবে এটা উচিত এই না। দেশের মানুষ ধরেন বলতে বলতে অভ্যস্ত তো আমরা, না, ঠিক আছে, যে এটা উচিত রাশেদ না। খানকে এই দেশের মানুষ এই গণ অধিকার পরিষদের course, নেতা of course হিসেবেই বলেছে। চিনে। তো এখন এটা মুখে আনতে আনতে একটু সময় লাগবে, তো সেই কারণে হয়তো না, সেটা ঠিক আছে, আপনাদের সময় লাগা বা সময় লাগলে আচ্ছা। অবশ্যই আপনারা সময় নেবেন। তবে আমি মনে করি জি। আপনারা গণমাধ্যম জি। কর্মী হিসাবে, দায়িত্বশীল গণমাধ্যম জি। কর্মী হিসাবে আপনাদের উচিত জি। যার যেটা রানিং পদবি পরিচয়, এটাতেই তাকে ধরেন যে পরিচিত করিয়ে দেওয়া বা তার আচ্ছা। মানে এটাকে ইয়া করা। আচ্ছা, আমরা একটু সাইফ মুস্তাফিজ আপনার কাছে আবার ফিরতে চাই। সেটি হচ্ছে ডিপ স্টেট নিয়ে সাম্প্রতিক একটা বক্তব্য দিয়েছেন আপনার দলের আসিফ মাহমুদ, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন। তিনি সেখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে। ডিপ স্টেট তেমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল এবং সেখানে তিনি সেটাতে সায় দেননি বলে তিনি সেখানে বলেছেন। তো সায় দেননি নাকি দর কষাকষিতে মেলেনি? কেউ কেউ এইরকম বলতে চান যে অন্তর্বর্তী সরকার 5 বছরই থাকুক, সেই চেষ্টায় অনেকের ইচ্ছা হয়তো ভেতর থেকে ছিল এবং প্রেশারে শেষ পর্যন্ত পারেন নাই। আপনারা কি মনে করেন? আমি তো আসলে ইন্টিম গভর্নমেন্টের পার্ট না, তো আমি আসলে ওইভাবে বলতে পারছি না। এনসিপির জায়গা থেকে আমি যতটুকু বুঝি যে ডিপ স্টেটের জায়গা যে এরকম করে আমাদের এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভাই বলেছেন, সেটা হচ্ছে যে জনাব খলিলুর রহমান সাহেব, উনি তো গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তারপর এখন আবার আরেকটা গুরুত্বপূর্ণ পদে। আমার জানা মতে উনি সম্ভবত কোনো ছাত্রদল বা বিএনপি রাজনীতির সাথে হয়তো যুক্ত ছিলেন না। তো উনি আউট অফ নোওয়্যার এখন এত গুরুত্বপূর্ণ একটা পদে কিভাবে অধিষ্ঠিত হলো, সেটা মোটামুটি বাংলাদেশের মানে চা স্টলের যারা আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের কাছে এখন মোটামুটি ক্লিয়ার যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা যে বারবার আমরা বলছি এবং ডিপ স্টেটের যে মেকানিজম, সেটারই একটা বড় পার্ট ছিলেন খলিলুর রহমান সাহেব। এবং যেই দেশের কথা আমরা বারবার বলি যে অমুক দেশের আস্থাভাজন বা অমুক দেশের থেকে একটা সুযোগ সুবিধা পেয়ে, একটা সিগন্যাল পেয়ে তারেক রহমান সাহেবের যে মন্ত্রিসভা গঠন হয়েছে, এবং মন্ত্রিসভার মন্ত্রীদেরকে আপনি দেখলে বুঝবেন যে আসলে কোন ক্রাইটেরিয়া তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে। সেটা ধরেন বিএনপির বাইরেও আমাদের কিছু বেশ অবাক লেগেছে, মানে আরও গুরুত্বপূর্ণ অনেক মানুষজন ছিলেন যাদেরকে আসলে দায়িত্ব দেওয়া যেত। তো হয়তো সেই ডিপ স্টেটের মানুষজন তাদেরকে একরকম দর কষাকষি করেছে যে তাদেরকে 29 সাল পর্যন্ত রাখতে গেলে
তারা হচ্ছে কি বা চায় বা হয়তো বা সেটা তাদের সাথে দর কষাকষির সাথে মেলেনি। আমি বিশ্বাস করি যে আসিফ সেই দর কষাকষিতে পার্ট নেয়নি, এটা আমার নিজস্ব বিশ্বাস, এবং তিনি সেই কথাই বলেছেন। এবং যারা দর কষাকষিতে ইনভলভ হয়েছে তারা এবার মোটামুটি ওই 2/3 মেজরিটি নিয়ে সরকারে আছেন আর কি। আচ্ছা আচ্ছা, তারাই এখন সরকারে রয়েছেন। আপনারা এনসিপি দল হিসেবে আপনারা কি এটা অস্বীকার করবেন যে এনসিপি অন্তর্বর্তী সরকারের সময় তারাই সবচাইতে বেশি সুবিধাভোগী অথবা তারা ক্ষমতার চর্চাটা করতে পেরেছেন? এটা হ্যাঁ, আমি মানে খুব স্ট্রংলি অস্বীকার করতে চাই। আমার মনে হয় যে এটা কোনো অ্যাঙ্গেলেই আপনি বলতে পারেন না। হ্যাঁ, কিছু ফ্যাসিলিটিস ধরেন যে বলতে পারা যে আপনাদের সহযোদ্ধা উপদেষ্টা মণ্ডলীতে এইটুক পর্যন্ত হয়তো বা সর্বোচ্চ বলা যেতে পারে, কিন্তু ওভারঅল যদি সুযোগ সুবিধা বলি বা দল গঠন থেকে শুরু করে, আমি তো মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কোনো সাহায্য সহযোগিতা পাইনি। আমি তো একটা ফাউন্ডিং মেম্বার জাতীয় নাগরিক পার্টি এনসিপির। কোন ধরনের সহযোগিতা বা সাহায্য পান নাই? যে ধরনেরটা আপনারা বলার চেষ্টা করছেন যে কিংস পার্টি গঠন হওয়ার জন্য যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায়, ধরেন যে বিএনপি যে ওয়েতে একটা রাজনৈতিক দল গঠন করেছে, সে সময়ে সরকারের একটা বড় অংশের জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো তখন ক্ষমতায় থেকেই এই দলটি গঠন হয়েছে। তো সেই জায়গার যে কিংস পার্টির তকমাটা তখন ছিল, সেটা যে নতুন আলোকে আবার আমরা দেখলাম যে একটা ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে যে এনসিপিও কাইন্ড অফ এরকম একটা কিংস পার্টি, যে আসলে পুরাপুরি ইন্টারিম গভর্নমেন্টের সব রকম আদর্শ হাক পেয়ে এই দলটি গঠন হয়েছে বা জন্ম নিয়েছে, সেটা আমি মনে করি না যে সত্য। এবং বরঞ্চ বিএনপির জায়গা থেকে আমি মানে বলতে চাই যে আসলে এই ত্যাগের জায়গাটা বা এই সুযোগ সুবিধার জায়গাটা বরঞ্চ নতুন করে একটা পুনর্জন্মের জায়গায় বিএনপি আবার পেয়েছে। এবং আমরা সেটা এই যেটা বললাম যে ডিপ স্টেটের মানে ওয়ান অফ দ্য কি প্লেয়ার খলিলুর রহমান সাহেব যখন লন্ডন বৈঠকটা আসলে করালেন, আমি জানি না এটা মানে রাষ্ট্রীয় কোনো সফরে এরকম করে প্রধান উপদেষ্টা ভাবে যেতে পারেন কিনা তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য। তো ওইটার পর থেকে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা যেদিকে হেলতে বলে সেদিকেই সরকার হেলছে, যেদিকে দুলতে বলছে সেদিকেই দুলছে। তো সেই জায়গা থেকে আপনি তো এই পুরো সময়টাই আসলে অবজার্ভ করেছেন। তো আমার মনে হয় যে আপনার কাছেও ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা। এবং আমাদের যে চাওয়া বা জায়গা ছিল বা আমরা যে জায়গাগুলো জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য লড়াই করেছি, প্রত্যেকটা জায়গায় তো মানে আমরা খুবই বাধাগ্রস্ত হয়েছি। আমাদের রাজপথে নামতে হয়েছে, আমাদের একটা আন্দোলন সংগ্রাম করা হয়েছে, ভাইদের ভাষায় অনেক ক্ষেত্রে মব করতে হয়েছে। তো আমরা তো একটা কোনো দাবিও আমার মনে হয় না যে আমাদের ব্যক্তিকেন্দ্রিক দাবি ছিল, এটা জনমানুষের জন আকাঙ্ক্ষার দাবির জন্যই আমরা চেষ্টা করেছি, যেটা খুব মানে সুন্দরভাবে মানে ইন্টারিম গভর্নমেন্ট থেকে হয়তো বা সেটা মেনে নিতে পারতো বা অন্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারা হয়তো বা জনগণের স্বার্থে সেই কাজগুলো হয়তো বাস্তবায়ন করতে পারতো, কিন্তু হয়তো তাদের কোনো ব্যক্তি স্বার্থ বা তাদের সেই অন্যরকম কোনো স্বার্থের জন্য হয়তো বা করেনি, যেটার জন্য আমাদের অনেক ফাইট করতে হয়েছে। আচ্ছা, মোশাররফ আহমেদ ঠাকুর, আসতে চাই এই ডিপ স্টেট নিয়ে। আসিফ মাহমুদ বলেছেন যে যেই বিএনপি নেতাদের সাজা বহাল রাখা এবং তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখার একটি রোডম্যাপ ডিপ স্টেট তৈরি করেছিল, এই ষড়যন্ত্রমূলক কৌশলের ব্যাপারে আপনাদের দলের আগে থেকে কোনো তথ্য ছিল? আপনারা কি জানতেন? এবং সাইফ মোস্তাফিজ যেভাবে বলছেন যে এই বর্তমান আপনাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন টেকনোক্রেট কোটায়, আমি আর 30 সেকেন্ড একটা কথা অ্যাড করি। এবং আপনি যদি খেয়াল করে থাকেন যে তারেক রহমান সাহেবের যে লাস্ট ফেসবুক পোস্ট ছিল, সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে কি কারণে তিনি ফিরতে পারছেন না। কারণ আমরা তো সবাই ধরে নিয়েছিলাম যে 5 তারিখের পরে তিনি ফিরবেন, কিন্তু তিনি কিন্তু লাস্ট বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন এবং খুব বাজে সিচুয়েশনে যাচ্ছিলেন, তখন কিন্তু ফেসবুকে উনি পোস্ট করলেন যে কি কারণে আসতে পারছেন না, উনি এটা আসলে মানুষের সামনে ক্লিয়ার করতে পারবেন না। এবং হঠাৎ করেই কোন একটা আলাদিনের চেরাগের ফলে তিনি হঠাৎ করে চলে আসতে পারলেন না। তিনি হঠাৎ করে কি চলে আসেন? মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ আপনাকে। আমি দুটো বিষয় বলি যে বিএনপি ডিপ স্টেটের চক্রান্ত বা এটাতে আমি মনে করি যে বিএনপি এই পথে হাঁটে না। বিএনপি হাঁটে একবারেই একটা এটা হচ্ছে মাস পলিটিক্যাল পার্টি, একটা গণসংগঠন, এটা ক্যাডার বেস সংগঠন না। এবং জনগণের ইচ্ছা অভিপ্রায়ের উপর বেস করে সে কর্মসূচি তার পদক্ষেপ এগুলো ঠিক করে। আপনি দেখুন যে প্রথম কথা হচ্ছে যে এখানে যে ধরুন আমি মনে করি যে এখানে তো অনেকগুলি প্রশ্ন আর কি।
একটা হচ্ছে খলিল এখানে থেকে গেলেন কেন? আপনি জানেন যে পাকিস্তানে 10 বছরের জিয়াউল হকের স্বৈর শাসনের পর বেনজির ভুট্টো যে গভর্নমেন্ট ফর্ম করেন, সেখানে একেবারে জিয়াউল হকের গভর্নমেন্টের একটি পার্ট সাহেবজাদা ইয়াকুব খান, লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে রেখে দেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একটা। তো এখানে গভর্নমেন্ট যখন হয় তখন আপনি প্রতিহিংসা দেখাবেন না সবচেয়ে ইফিসিয়েন্সি আপনি দেখাবেন, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে ডিপ স্টেটের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সজীব ভুইয়া যেটা বলেছেন। সজীব না, এর একটা সম্পূরক প্রশ্ন একটু বলে রাখি যে যারা এটার সমালোচনা করেন তারা বলেন যে বিএনপির মতো এত বড় দল, এত স্যাক্রিফাইস যে দলের 17 বছর ধরে যারা জুলুম নির্যাতনের শিকার, জেল জুলুমের শিকার ছিলেন, তাদের মধ্যে একটা যোগ্য লোক আপনাদের সামনে আসলো না, হ্যাঁ, যিনি অবশ্যই আছে, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার অবশ্যই আছে, যোগ্যতা রাখেন। 1 ডজন লোক আছে, 1 ডজন লোক আছে। এবং সেই মানুষটাকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার। যার বিরোধিতা স্বয়ং বিএনপি করেছে যে উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে। ইন্টারেস্টিংলি মোশাররফ ভাই অনেক টক শোতে তাকে একদম আমি ধুয়ে talk দিয়েছেন। show-তে, হ্যাঁ, একবার ধুয়ে দিয়েছে। জি। এখন তার এই কিন্তু- টোনটা মজা কিন্তু লাগছে ঠিক বেশ। না, মজা লাগছে, মজা লাগতেই হবে, কারণ বেনজির ভুট্টোর যে গভর্নমেন্ট হয় তার আগে বেনজির ভুট্টো জিয়াউল হকের বিরুদ্ধে এর চেয়ে নিশ্চয়ই অনেক বৈরী সম্পর্ক ছিল জিয়াউল হকের গভর্নমেন্টের সাথে, অনেক বেশি বৈরী, আচ্ছা, যেটা ডক্টর ইউনূস গভর্নমেন্টের সাথে আমাদের যেটুকুন অম্লমধুর ছিল, অম্লমধুর যে সম্পর্কটা ছিল। নাম্বার 2 দেখেন যে বিএনপি গভর্নমেন্টের থেকে সহযোগিতা নেওয়া, জিয়াউর রহমানের বিএনপিকে সহযোগিতা করা আর আমাদের ডক্টর ইউনূসের যে এনসিপিকে সহযোগিতা করা এক না। জিয়াউর রহমান আপনি দেখবেন 1977-এর 21শে এপ্রিল প্রেসিডেন্ট হন এবং তার 1 মাস 8 দিনের মাথায় তিনি একটা গণভোট করেন। গণভোটে তিনি সন্তুষ্ট না হয়ে তার 1 বছর ঠিক 3 দিন, 1 বছর 3 দিনের মাথায়, মানে 78 সালের 3 এপ্রিল তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং তার 18 মাস 15 দিন পর, জাস্ট 18 মাস 15 দিন পর তিনি একটা পার্লামেন্ট নির্বাচন করেন। তো এই যে আমি আপনাকে বলছি যে এইটা তখন আওয়ামী লীগকে, তাইলে উনি তো 78-এ কেন নির্বাচনটা করলেন না, পার্লামেন্ট নির্বাচনটা করলেন না? আওয়ামী লীগ আসতে চায় নাই এবং 78-এ যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সেইখানে আওয়ামী লীগ নির্বাচন করে নাই। আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটা জোট, গণতান্ত্রিক জোট গজ, এটা যাকে ক্যান্ডিডেট করছে, যিনি আওয়ামী লীগ থেকে রিজাইন করেছিলেন 75 সালে, জেনারেল উসমানী। এবং জেনারেল উসমানীর সামনে এমনও ঘটনা আছে, আপনি সিনিয়র সাংবাদিকদেরকে জিজ্ঞেস করবেন, যারা বলছে যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণতান্ত্রিক জোট, বলছে আওয়ামী লীগ নাম বলবা না, চুপ। তো এই যে অবস্থাটা আমি বলছি, দেশের ওই সময়কার অবস্থা, ওই সময় অপোজিশন আওয়ামী লীগ অন্যান্য সরকারের বাইরে যারা আছে এরা নির্বাচন চাইতো না, আর জিয়াউর রহমান নির্বাচন চাইতেন, আর এইখানে আমরা নির্বাচন চাইতাম, আর ডক্টর ইউনূস বলতেন যে আমাদেরকে 50 বছর মানুষ ক্ষমতায় থাকতে বলে। তো ওটা চেঞ্জ হলো কিভাবে? চেঞ্জ হলো যে আপনি জানেন যে উনার যে পিনাকি পীর সাহেব, যে ফ্রান্সে বসা পীর সাহেব, উনি বলতেন, আমি কোট আনকোট বলছি, ও মির্জা ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা না বলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, আপনাদের নেতাকর্মী পিটাইয়ে ঘরে উঠাই নিয়ে দিয়ে আসবে, পাশার চামড়া তুলে ফেলবে। তো এটার পরে যখন ইশরাক, যখন মির্জাভাই ছাড়া, জয়েন্ট সেক্রেটারি ছাড়া, ভাইস প্রেসিডেন্ট ছাড়া এরা যখন বলছে, এই ইশরাক যখন ডাক দিয়েছে যে তার ওই মেয়রের প্রশ্নে, তখন দেখা যায় যে হেয়ার রোড অচল হয়ে গেছে, মিন্টু রোড অচল হয়ে গেছে, বেইলি রোড অচল হয়ে গেছে। তখন উনি হঠাৎ করে খলিল না, এই যে ডক্টর ইউনূস, তখন দৌড় দিয়ে চলে গেছেন যে লন্ডন, যে তারেক রহমান, উনি দেখছেন যে ওই পীর সাহেবের থিওরিটা অচল, বিএনপি যদি ডাক দেয় 24 ঘন্টা থাকতে পারবে না। ইশরাক সাহেব কি এই উদ্দেশ্যে ডেকেছিলেন নাকি তার মেয়র? ইশরাক সাহেব কাকতালীয়ভাবে ডেকেছিলেন। না, কাকতালীয় কেন, সেটা একটা উদ্দেশ্য ছিল। তার মেয়রের যে যখন দাবি ছিল, চট্টগ্রামের মেয়রকে দিয়ে দেয়া হলো, হ্যাঁ, তখন ঢাকার মেয়রকে দিয়ে দেওয়ার জন্য, ইলেকশনের জন্য তিনি তাকে ঘোষণা করার জন্য তাকে ঘোষণা করেন নাই, বেআইনি ভাবে করেন নাই। জি। এবং ইশরাক তার প্রতিবাদে বিএনপির ছাড়া, বিএনপির অংশগ্রহণ, বড় নেতৃবৃন্দের কোনো নির্দেশনা বা সমর্থন ছাড়াই ইশরাকের ডাকেই
বেইলি রোড, মৎস্য ভবন এইসব অঞ্চল যখন অচল হয়ে গেছে, তখন দেখছেন যে ইয়াস মির্জা ফখরুল ইসলাম আলমকে ডাক দিলে তিনি থাকতে পারবেন না। আর তার সাথে অনবোর্ড আর্মি ছিল না, পুলিশ ছিল না, গুলি করার মতো পুলিশ ছিল না তার সামনে, গুলি করার মতো আর্মি বিডিআর ছিল না ডক্টর ইউনূসের হাতে। তো এই জন্য উনি তাড়াতাড়ি গিয়ে লন্ডন বৈঠক করেছেন। লন্ডন বৈঠক করে এরপর তিনি একটা ডেট নিয়ে মানে আসছেন। গুলি করার মতো আর্মি পুলিশ ছিল না, সেটা কি ডক্টর ইউনূসের দুর্বলতা বললেন নাকি? অবশ্যই প্রশংসা দুর্বলতা, করলেন, হ্যাঁ? দুর্বলতা, আমি মনে করি দুর্বলতা, দুর্বলতা। মানে এখন পুলিশ গুলি করবে বিএনপি সরকারের হয়ে, সে মানে সেটা কি ডক্টর ইউনূসের গভর্নমেন্টটা সম্পূর্ণ আনইলেক্টেড একটা গভর্নমেন্ট ছিল। Right. তো আনইলেক্টেড গভর্নমেন্ট এবং ওই ভদ্রলোকের যে পারফরমেন্স, আমি আপনাকে বলি জি। যে তিনি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার্স এদেরকে কেন অনবোর্ড করতে পারলেন না, কেন তার সাথে ঐক্যবদ্ধভাবে নিয়ে মুভ করতে পারলেন না, এটার উত্তরটা তো আমি দিতে পারবো না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই ডিপ স্টেট সম্বন্ধে আজকে যে কথাবার্তা বলা হচ্ছে এইগুলো ফালতু, ভুয়া। আরেকটা কথা বলি আমি আপনাকে, যে আপনার এখানে যে কথাটি হলো যে জামাত, আমার ভাই ফারুক যেটা বললেন, জামাতের এটিএম আজহারুল ইসলাম বলেছে যারা 24কে রেখে 24 পাওয়ার পরেও 71-এর কথা বলে এরা বাংলাদেশ বিরোধী। আপনি দেখুন, সার্চ দিয়ে গুগলে সার্চ দেন, আচ্ছা, আচ্ছা। এটিএম আজহারুল এই বক্তব্যটা আছে কিনা। এবং মুফতি ইব্রাহিমের বক্তব্য, মোস্ট ভাইরাল বক্তব্য, যে 71-এর প্রজন্ম একটা নিকৃষ্ট প্রজন্ম, ওদের নেতা মিথ্যা, ওদের কর্মী মিথ্যা, ওদের যুদ্ধ মিথ্যা, এদের ইতিহাস মিথ্যা। তো এটা যদি কে হয়, বলছে এটা? মুফতি ইব্রাহিম। মুফতি ইব্রাহিম উনি কোন দলের? জামাতের স্কলার, জামাতি স্কলার। আচ্ছা, এবং উনি এটাও বলেছেন ইলেকশনের আগে যে ডক্টর ইউনূস বলে আসছেন যে ফেব্রুয়ারি মাসে হবে, আমরা ঠিক করব কোন ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারিতে হবে। জামাত ক্ষমতায় আসবে বলে মানুষ, জামাত ক্ষমতায় আসবে না, জামাত ক্ষমতায় আছে। আচ্ছা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইসব মিলিয়ে আমি আপনাকে বলছি আজকে জামাতে যে নতুন একটা রং, গিরগিটির রং নিয়েছে, যে সে শহীদ মিনারে যাচ্ছে, সে এবং সাথে সাথে বলতেছে, তার লোকজন বলছে যে 71-এর যারা কথা বলে এরা বাংলাদেশ বিরোধী। এই যে এটিএম আজহারুল ইসলাম, আপনি এইটুকুন 71-এর কথা যারা বলে এরা বাংলাদেশ বিরোধী, এটিএম আজহার টান দেন, গিয়ে গুগলে দেখেন, পাচ্ছেন। আচ্ছা, তো এই জন্য আমি আপনাকে বলছি জামাতের এই কাজটা, শহীদ মিনারে যাওয়া এবং স্মৃতিসৌধে যাওয়া, টোটালি এটা একটা গিরগিটিপনা, একটা গিরগিটিদের মতো একটা ব্যবহার। এবং সে যখনই সুযোগ পাবে তখনই 71-এর পিঠে ছুরি মারবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনাকে বাংলাদেশের, আমি ন্যাশনাল ইউনিটির প্রশ্নে যদি এটা 71, 24, 90 এই পুরোটাকে ধারণ করে যদি সবাই এগিয়ে আসেন, আমি মনে করি এদেরকে নিয়েই বাংলাদেশের একটা জাতীয় ঐক্য হওয়া উচিত। এবং আমি এই জন্য এনসিপিকে এটার দায় দেবো না, জামাতের দায় এনসিপিকে দিব না, তবে এনসিপিকে আমি এইটুকুন দায় দেবো, অবশ্যই দেব, যে যারা বলছে যে আমার জুলাই সনদে যে 5% নারী কর্মী, নারী মনোনয়ন দেওয়ার কথা ছিল, বিএনপি 3.77 দিয়েছে, যারা 0% দিয়েছে, 1%ও দেয় নাই, 0.5%ও দেয় নাই, এদের সাথে ঐক্য করতে যাওয়া তো জুলাইয়ের চেতনার সাথে যায় না। দিস ইজ দ্য জামাত। যখন সে বলে যে আমি একটা মধ্যপন্থী রাজনীতি করব, সে তখন একবার দেখবেন নারী মৈত্রী যাত্রার সাথে যায় কেউ, একবার দেখবেন যে নারী কমিশনকে যারা একেবারে অশ্রাব্য ভাষা প্রয়োগ করছে, তার এখানে গিয়ে বসে থাকে, সে প্রতিবাদ করে না। তো সে এই জায়গাটা ক্লিয়ার করতে পারে নাই, সে মধ্যপন্থা, ডানপন্থা না কোন পন্থা। আচ্ছা। তো এই জন্য আমি আপনাকে বলছি জামাতের একজন থাকলে আলোচনাটা জমতো। আপনার বিএনপির প্রায় 48 বছর, মানে অর্ধ শতাব্দী তো বিএনপির বয়সটা, চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে পথ পরিক্রমা পার করেছে। সে জামাতকে মোকাবেলা করেছে, সে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে আসছে। তো এইটা দিয়ে বিএনপির একটা জামাতকে মোকাবেলা করেছে বিএনপি কোন সময়? মানে সবসময় তো ঘনিষ্ঠই মিত্রই। আপনি দেখবেন 96-এ যখন জামাত আওয়ামী লীগকে নিয়ে আন্দোলন করছে, তো যখন তো জামাতকে মোকাবেলা করতে হচ্ছে। আচ্ছা, 95-96 মোকাবেলা তো করতে হচ্ছে। যখন পতাকা তুলে দিলেন, এবং জামায়াত
তখন 3টা সিট পেয়েছে। তো আমি আপনার বলি আমরা পতাকা তুলে দিয়েছি, তো এরপর পতাকা তুলে দিয়েছে নুরুমুল্লাহকে যখন আওয়ামী লীগ জামাত পতাকা তুলে দিয়েছে 96-এ ধর্মমন্ত্রী বানিয়েছে, একবারে আপনি কাদের সিদ্দিকীর অনেক বক্তব্য দেখবেন নুরুমুল্লাহ দিয়ে টান দেন দিয়ে দেখবেন পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে এরপর যখন 98 থেকে আমি আপনাকে বলি 98-এ 97-এ কয়েকটা হরতালে এমন হয়েছে যে আমাদের ওই সময় 90 সালে যারা ছাত্রনেতা এমপি হয়েছিলেন এরা পুলিশের অফিসারকে গিয়ে বলছে ভাই আমি এমপি পার্লামেন্টের সিটিং এমপি, তো এদেরকে পুলিশ আরো বেশি মেরেছে। তো তখন বিএনপি মনে করছে যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তার আদার্স মিত্র কাকে পাওয়া যায়, জামাত আসছে 2001-এ জামাতকে দিয়েছে। জামাত এখন আওয়ামী লীগ যেহেতু এখন আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট স্বৈরাচার নাই, তো আমি আমার রাজনীতিটা পুরাদমে করব না, স্পষ্ট করব না, পুরোটা করব, আমি তো এখন কম্প্রোমাইজ করব না। আচ্ছা, আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে ফ্যাসিস্টকে মোকাবেলার জন্য। আচ্ছা আচ্ছা, আবার আসবো ডিপ স্টেট নিয়ে। আমি আপনার মন্তব্য শুনতে চাই। ফারুক হাসান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্য দিয়েছেন সেই জায়গায় এই অন্তর্বর্তী সরকারের ক্যারেক্টার আপনারাও দেখেছেন, আপনারা কি বলবেন যে এই যে অনির্বাচিত একটি সরকারের শক্তির বিস্তারের চেষ্টা এবং সেই সময় তাদেরকে আরও 3-4 বছর ক্ষমতায় রাখার চেষ্টা, তাদেরকে নাকি বলাই হয়েছিল যে যে কয়দিন শেখ হাসিনার মেয়াদ সে কয়দিন তারাও যেন পূর্ণ করে তারপরে যেতে পারে, সব সুযোগ তাদের হাতে ছিল। আপনারা কি এটা বিশ্বাস করেন নাকি এটা কথার কথা? ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা সামনে আসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তব্যকে কেন্দ্র করে ডিপ স্টেটের সাথে যে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, অবশ্যই ছিল। একই সাথে যখনই যে সরকার ক্ষমতায় আসবে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, পাওয়ারে থাকে, তাদের সাথে ডিপ স্টেটের একটা ক্লোজ কানেকশন বিগত 54 বছরে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। মানে ডিপ স্টেট কখনোই পাওয়ারের থেকে বিচ্ছিন্ন হয় না, পাওয়ার থেকে ডিসকানেক্ট হয় না, মানে ডিপ স্টেট অলওয়েজ পাওয়ারের সাথেই থাকে। এখন যারা ক্ষমতায়, আপনি কি মনে করেন না যে ডিপ স্টেট তাদের সাথেও একবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত? এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্যটা দিয়েছে, দলের প্রধানও কিন্তু ক্ষমতায়, আচ্ছা সেই ক্ষমতার একটা অংশ। জি, ক্ষমতায় বিষয়টা আসলে পুরোপুরি হিসাবে আমি ওই ব্যাখ্যায় আসবো, আচ্ছা ওই পার্টে। আমি যেটা বলছি যে সজীব ভুঁইয়ার এই বক্তব্য আসলে ক্লিয়ার করার দায়িত্ব সজীব ভুঁইয়ার। জি। সে আসলে পরিষ্কার করে এই জিনিসটা জনগণের সামনে নিয়ে আসলে আমরা তার উপরে বক্তব্য দিতে পারবো। যেমনটি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী অ্যাডভাইজার তিনি মানে মিডিয়ার সামনে এসে বললেন যে আমরা ওদেরকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই। কাদেরকে? দ্যাট মিনস যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের একটা অংশকে, অর্থাৎ জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট আমাদের সাইফ মুস্তাফিজদের, ওদেরকে ইন্ডিকেট করে এই বক্তব্যটি তিনি দিয়েছেন। আমরা কিন্তু বারবার বলেছি যে একজন নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকাকালে যখন নির্বাচন পরবর্তী সময়ে এই ধরনের মন্তব্য করেন, বক্তব্য দেন, দ্যাট মিনস বুঝতে হবে যে ওই নির্বাচনে কোনো না কোনো জায়গা থেকে একটা গলদ হয়েছে, এবং এটা ক্লারিফাই করার দায়িত্ব কিন্তু ওই ব্যক্তির যিনি বক্তব্যটা দিয়েছেন। বাট অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যে ওই অ্যাডভাইজারকে এখন পর্যন্ত কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয় নাই। আমরা সরকারকে বারবার বলেছিলাম যে আপনারা রেজওয়ান হাসানকে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা করেন, গোয়েন্দা পুলিশ দিয়ে বা যে কোনো ফরম্যাটে হোক, জিজ্ঞাসাবাদ করেন যে তিনি কেন এই বক্তব্যটা দিলেন, কি কারণে দিলেন, এর ভিতরে রহস্যটা কি। তারা কিন্তু করে নাই। এখন এই সজীবের বিষয়টা আমি মনে করি দায়িত্ব সরকারেরই, যে সজীবকে জিজ্ঞাসাবাদ করা হোক, আসলে কারা কারা জড়িত, কারা এই অফারটা করেছে, কি কারণে করেছে, জানা দরকার দেশ এবং জনগণের স্বার্থে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, আমাদের সাইফ মুস্তাফিজ বললেন যে এনসিপি সুবিধাভোগী না অন্তর্বর্তীকালীন সরকারের। এটা একবারেই একটা ডাহা মিথ্যা কথা। আমি সবসময় সত্যকে সত্য বলি। ইভেন আমারও দলের মধ্যে যদি কোনো ভুল হয়, কোন কোন জায়গায় সুবিধা নিয়েছে এনসিপি আমি আসবো এখানে। ধরেন এনসিপি এই অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী না, মানে এটা তো একটা ডাহা মিথ্যা কথা। যেমন ধরেন এই যে বর্তমান প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন সাহেব, তাকে নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, আবার সংসদ ভবনেও তারা বিক্ষোভ করেন যে ওনাকে সরানো হোক। আমরাও কিন্তু পক্ষে ছিলাম, এবং 5ই আগস্টের পরে সবচাইতে সোচ্চার ছিলাম আমরা যে এই প্রেসিডেন্টকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি বানানো হোক। তো তখন অনেক আইনের ফাঁক ফোকর, সংবিধান, এটা সেটা আসবো অনেক। আরে ভাই, ওই সরকার কিভাবে আসছে, ওই সরকার জন্ম কিভাবে হয়েছে, কোন আইনে আছে, কোন বিধান? আচ্ছা, আপনারা আমি যদি প্রশ্ন করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে, এটা বাংলাদেশের সংবিধান আইন কোন জায়গায় আছে? নাই। আচ্ছা, মানে আপনি জেনে থাকবেন যে সকল দেশে আপনার গণঅভ্যুত্থান হয়, বিপ্লব হয়। বিপ্লব মানে কি? বিপ্লব মানে ওয়ান কাইন্ড অফ ডিজাস্টার, মানে ইতিবাচক ডিজাস্টার। বিষয়টা পরিষ্কার যে আপনারা এনসিপির সাথে একমত ছিলেন যে এই রাষ্ট্রপতিকে সরানো। ইয়েস, এনসিপি একমত। এরপরে আপনি যে বক্তব্যে ছিলেন যে এনসিপি সুবিধা নিয়েছে রাষ্ট্রের, সেটা কোন রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আমরা সোচ্চার। ইভেন বঙ্গভবনের সামনে আন্দোলন হয়েছে
সবাই ছিল, এনসিপি ছিল, আমরা ছিলাম, অনেকেই ছিল। রাইট। তখন আমি নিজে স্টিল নাও ওই টাইমে বঙ্গভবনের সামনে আমাকে তৎকালীন অ্যাডভাইজার নাহিদ ইসলাম অন্তত পক্ষে 100 বারের অধিক ফোন করেছে আমার ফোনে। তৎকালীন অ্যাডভাইজার মাহফুজ আলম ফোন করে বারবার রিকোয়েস্ট যে ভাই ওখান থেকে সরে আসেন, নাহলে কিন্তু পুলিশ অ্যাকশনে যাবে, এটা করবে সেটা ইত্যাদি। তাই বললাম আরে ভাই তোমরা তো নিজেরাও চাও যে প্রেসিডেন্টকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট আমরা মানে করি, নির্বাচিত করি বা নিয়ে আসি, তাহলে তোমরা এখানে এই কথা বারবার বলছো, তোমরা বরঞ্চ যমুনায় যাও, সরকারকে চাপ দাও, বলো যে কোনো একটা রাস্তা বের করেন। রাস্তা নাই মানে এই নয় যে রাস্তা বের করা যাবে না। এটা কি উপদেষ্টা হিসেবে ওই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পরের ঘটনা, তাই তো? অফকোর্স প্রায় 2-3 মাস পরে বোধহয় আচ্ছা, এরকম হবে। তো তার মানে দেখেন যে ওই রাষ্ট্রপতিকে রাখার বিষয়ে এনসিপি সর্বাত্মক চেষ্টা করেছে। কেন করেছে? বিকজ দে আর দ্য বেনিফিশিয়ারি। আচ্ছা, তারা সুবিধাভোগী, রাইট। এবং তারা যেহেতু সরকারে আছে, সরকারের সুবিধাভোগী, দ্যাট মিন্স এই সরকারে কোনো ধরনের একটা অঘটন ঘটুক বা এখানে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হোক বা এরকম কিছু একটা ঘটুক, এটা এনসিপি চায় না। ওরা মনে করে যে এখানে কোনো একটা অঘটন ঘটলে আমরা সবে মতো চেয়ারে বসছি 2-3 দিন আগে বা 2-3 মাস আগে, এখনই যদি ক্ষমতা চলে যায় তাহলে আমরা অনেক কিছু করতে পারবো না, রাইট? আরো অনেক কারণ আছে, আমি সবকিছু বললাম না। একটা কোয়েশ্চেন আমরা ক্লিয়ার করি না, আমরা তো আলোচনাটা করি যে শপথ নেওয়ার পরে পরিষদ, উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি কিভাবে অপসারণ করা যায়, এটা একটু বলেন তো দেখি। আপনি যেটা বললেন যে কোন প্রক্রিয়ায় করা যায়, হ্যাঁ করা যায়, কিভাবে করা যায়? অফকোর্স রাষ্ট্রপতি অপসারিত হলে স্পিকার হবেন, স্পিকার অপসারিত হলে ডেপুটি স্পিকার হবেন। এই যে গণবিপ্লব হলো, গণবিপ্লবের পরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এটা কিভাবে আসছে? মানে কোন আইনে ছিল? হ্যাঁ 106 এ আসছে, অনুচ্ছেদ 106 এর মাধ্যমে। হ্যাঁ 6 এর মাধ্যমে আসছে। হ্যাঁ 6 এর মাধ্যমে যদি আসতে পারে তাহলে ওই যে 6 এর মাধ্যমে হলেও আমরা যদি ধরেন যে এই প্রেসিডেন্টকে কোনো না কোনো ফরম্যাটে কোনো না কোনো কায়দায় কিভাবে, অথবা ওনার ব্যক্তিগত শারীরিক কোনো কারণে আচ্ছা ধরেন উনি রিজাইন করলেন, শেষ করি আল্লাহ না করুক উনি মারা গেলেন, হ্যাঁ মারা গেলেন, স্পিকার হবেন, কি হবে? সেটা তো স্পিকার বিধান হবেন। আছে। আরে অন্তর্বর্তীকালীন সরকার সময় তা ধরেন ওই সময় উনি শিরীন ব্যক্তিগত হবেন। শারীরিক অক্ষমতা জনিত কোনো কারণে রিজাইন করলেন, ধরে নিলাম শিরীন শারমিন হবেন। হ্যাঁ শিরীন শারমিন শিরীন হবেন। কোথায়? শিরীন শারমিন তো ছিল, কোথায় ছিল? না, ছিল। এইটা উনি থাকলে বিএনপি সরকার কার কাছ থেকে শপথ নেবে? এটা কিন্তু আরেক বিতর্ক। আপনার উনি যেটা বলে যে শিরীন শারমিনের কাছ থেকে নিবে, তাহলে আপনারা এই যে প্রথম বৈঠক ডাকলেন এখানে কেন আপনারা ওই ডক্টর খন্দকার মোশাররফকে প্রিজাইড করার জন্য তাকে চেয়ারে বসালেন? হোয়াই? শিরীন শারমিন আসেন নাই, কেন বিকল্প আসেন নাই? ছিল। আজব শিরীন শারমিন আসেন নাই। তখন কোথা থেকে আসছেন? 71 সালেও। হ্যাঁ আরে ভাই 71 কেন যান? আমরা 26 আছে, 26 থাকেন। হ্যাঁ মানে আপনি ধরেন আরে ভাই আমি আপনি বলেন কোথায় আপনাকে- তিনি? হ্যাঁ ধরেন অন্তর্বর্তীকালীন সময়ে আপনি বলছেন যে শিরীন শারমিন চেয়ারে বসতেন, ফাইন। তাহলে উনি যদি ওই সময় চেয়ারে বসতে পারে 26 সালে কেন বসলেন না এই সংসদ ভবনের প্রথম অধিবেশনে? এখন তিনি কোথায়? এখন আমি আপনাকে বলতেছি, আপনি প্রমাণ করেন যে বিএনপি যেটা করছে এটা নীতি, এটা আইনের স্খলন হয়েছে। না আমি আইনের স্খলন নাকি স্খলন ওদিকে যাব না। না আপনি যে আইনের প্রশ্নটা আমাকে ব্যত্যয় বললেন, হয়েছে, আইনের ব্যত্যয় না বিচ্যুতি প্রত্যয়, আমি তো হয়েছে। যাব না ওদিকে। আচ্ছা। ওই আলোচনায় ঢুকলে সংবিধানের ভিতরে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা আপনি যে আইনের ব্যাখ্যা দিচ্ছেন না, ওই ব্যাখ্যায় গেলে শুনেন, এই যে আইন সংবিধান বারবার বলছেন না যে সংবিধান থেকে এক চুল পরিমাণ নড়বো না, ফাইন ফাইন। না এই সংবিধানে আমরা তো এটা বলি না আরে ভাই দাঁড়ান না, আমরা নড়েছি তো। এই সংবিধান বলে, রেটিফাই করব। এই সংবিধান বলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ সংবিধানের 6ষ্ঠ তফসিলে যে স্পষ্ট লেখা আছে, কে? স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আর বর্তমান প্রেসিডেন্ট কয়েকদিন আগে বক্তব্য দিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মানে প্রেসিডেন্ট চেয়ারে থাকা অবস্থায় তো সংবিধান লঙ্ঘন করেছেন। এই সংবিধান লঙ্ঘনের দায়িত্ব ওনাকে এখান থেকে ছুড়ে ফেলা দাও। ভাই আমি আপনাকে একটা কথা বলি, মানে যে ব্যক্তিটাকে সংবিধান আপনি যে কথা বলছেন দায়িত্ব দিয়েছেন তিনি তো সংবিধান লঙ্ঘন করেছেন রে ভাই। 15th অ্যামেন্ডমেন্টে অলরেডি হাইকোর্ট এই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে, এবং এইগুলো এই যে আপনি যেটা বলছেন চাইরের কো, এই যে সংবিধানে শেখ মুজিবের ছবি থাকবে, 7-এর ক খ এই যে বাতিল করা যাবে না, চেঞ্জ করে 7-এর ক খ বাতিল করা যাবে না, বাতিল করলে মৃত্যুদণ্ড, এইগুলো অলরেডি বাতিল হাইকোর্ট দ্বারা। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায়টা হয়েছে কিনা আমি এই যে ঈদের আগে আমি ঠিক জানি না, বাট এটা হয় নাই। শুনেন আচ্ছা এটা বাতিল। এখন আচ্ছা আমি একটু 30 সেকেন্ড। আপনি শিক্ষক মানুষ, আপনি আইন কানুন ভালোই জানেন আমার জানা মতে। আদালতে বিচারাধীন কোনো বিষয় চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত আপনি যদি এটাকে জাজমেন্ট হিসেবে ধরে নেন, আসলে এর চাইতে মানে আমি সরি মানে এটা অজ্ঞতা বলা যায়। হাইকোর্টে বিচারাধীন বা হাইকোর্টের রায় হয়েছে, আপিলেট ডিভিশনে বিচারাধীন, এটা আপনি কিভাবে জাজমেন্ট বলেন? সাইফ মুস্তাফিজ, তার আগে আমি একটু ছোট্ট করে বলবেন আচ্ছা আপনি বলেন তারপরে প্রশ্ন। জি মানে আমি আসলে ক্লিয়ার না যে
কিভাবে আমরা কিংস পার্টি হইলাম আর কি না, আমি কিংস বলি নাই, brother। এনসিপির কিভাবে আমি শেষ আমি শেষ সরকারের করি। কাছ থেকে সুবিধা নেই ঠিক নাই। আছে, ঠিক আছে, এখানে আমি এটাও বলতে চাইছিলাম যে সুবিধা অন্যান্য পার্টিগুলো ঠিক আছে, ফাইন, আমি একটু শেষ করি। বিএনপিও নিয়েছে, জামাতও নিয়েছে। আপনার দল? আমাদের দল ধরেন যে ওই ফরম্যাটে ওই জায়গা থেকে সুবিধা নিতে পারে না, আচ্ছা। বা নেওয়ার চেষ্টাও করে আচ্ছা, নাই। আমি একটু বরঞ্চ আমাদেরকে এনসিপির কারণে আচ্ছা, ঠিক এই আছে, সরকারের আমি কাছ থেকে এক প্রকার মুস্তাফিজ ডিটাচ করে ভাইকে রাখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি একটু শেষ আমি করি। এখানে একবার ক্লিয়ার করে দিই 30 সেকেন্ডে। তৎকালীন অ্যাডভাইজার আমাদের ওই যে শুভ্র ভাই আদিলুর রহমান, তিনি একদিন আমাদেরকে পরিষ্কার করে বললেন যে সরকারের সিদ্ধান্ত ছিল এরকম যে প্রথম কাতারে 4টা দলকে ডাকা হবে, বিএনপি, জামাত, এনসিপি এন্ড গণ অধিকার। যেহেতু গণ অধিকারও এই আন্দোলনে অন্যতম স্টেক, আমাদেরকে ডাকার সিদ্ধান্ত ছিল। তখন নাকি এনসিপি থেকে বা তৎকালীন যারা বৈষম্য বিরোধী নেতা স্ট্রংলি অপোজ করেছে যে না, কেন করেছে যে গণ অধিকার আসলে এনসিপির যেটা ভাইব বা হাইপ এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য তখন সরকার বাধ্য হয়ে ওই তিনটা আচ্ছা, আমি রাজনীতি আমার করেছে। জায়গাটা স্পষ্ট করে ক্লিয়ার করে দিই। দেখেন, এই বিতর্কের মধ্যে আমার ঢুকতেই হয় নাই, আমার কিন্তু এই বিতর্কের মধ্যে ঢুকতে হয়নি। ওনারা দুজনে ক্লিয়ার করে দিছে যেই মানুষগুলা, যে পক্ষগুলা আসলে সংবিধানকে আঁকড়ে ধরে রাখতে চাইছে, চুপ্পুকে আঁকড়ে ধরে রাখতে চাইছে, ওই উত্তরটা ভাই দিয়ে দিয়েছেন বিএনপির জায়গা থেকে। এবং যারা রাখতে চায় নাই তার মধ্যে অবশ্যই এনসিপি আমাদের জায়গাটা ছিল। তখন তার এনসিপি হয়নি, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল। আমরা বরাবরই বিরোধিতা করেছি, কিন্তু সাংবিধানিক এই সংকটের এরকম নানা রকম মানে ফাঁদে এই আমাদের সালাউদ্দিন ভাই থেকে শুরু করে তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদেরকে ফেলার চেষ্টা করা হয়েছে। আর সেখান থেকে যদি ওনাদেরকে কেউ বলে থাকে, সেটা এনসিপির জায়গায় কিংস পার্টি ট্যাগ দেওয়ার কিছু নেই। এবং না, কিন্তু উনি যেটা বললেন যে উপদেষ্টার শপথ সেই রাষ্ট্রপতির কাছ থেকে নিয়ে, সেটাই তো বললাম। আবার তার না, পদত্যাগের বিষয়ে প্রথমত আমাদের তো যেটা পরিকল্পনা ছিল সেটা একটা জাতীয় সরকার বা একটা বিপ্লবী সরকারের দিকে যে একটা পরিকল্পনা ছিল, সেটা যখন আমরা তারেক রহমান সাহেব বা আমাদের যারা স্টেক হোল্ডাররা যারা ছিলেন আলাপ আলোচনা হয়েছে, সেখানে এটাতে তিনি বারবার বিরোধিতা করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সংবিধানের ধারা এবং সংবিধানের এই ট্রেনে করে চাপতে বাধ্য হয়েছে আমাদের। এখন এনসিপি বলেন, তখন তার কোনো রাজনৈতিক দল ছিল না। আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে বিএনপি বলেন বা অন্যান্য জায়গা থেকে যারা স্টেক হোল্ডাররা ছিলেন, তারা এরকম কোনো সিদ্ধান্ত নিবে না যেটা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপক্ষে যায় বা একটা অন্যরকম কিছু তৈরি হয়। কিন্তু আমরা পরে দেখেছি যে আমরা আসলে প্রতারিত হয়েছি, এবং তারা এখন বারবার সে 106 বা সংবিধানের নানা ধারা দিয়ে আমাদেরকে বারবার বুঝায়। এবং আরেকটা বিষয়, মোশাররফ ভাই কিন্তু আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে ফেলেছে, এটা হয়তো উনি বুঝেছেন কিনা। আমরা কিন্তু সবসময় এই টকশোগুলোতে বারবার বলতাম যে বিএনপি কিন্তু সরকারকে কোনো রকম সহযোগিতা করছে না, তারা বারবার প্রেশারাইজ করছে, তারা বারবার বিপদে ফেলার চেষ্টা করছে। এবং এই ঘেরাও বিষয়ে খুব দক্ষ আমাদের যে ইশরাক ভাই, তো উনার ব্যাপারটা কিন্তু উনি উল্লেখ করে ফেললেন যে সরকারকে চাপে ফেলার জন্য সরকার যেন লন্ডনে খলিলুর রহমান সাহেবদেরকে নিয়ে বৈঠক করতে হয়, বিপদে পড়তে হয়, সেখানে কিন্তু এই যে ইশরাককে দিয়ে তারা হচ্ছে যে এরকম একটা গেম প্ল্যান করেছিল। এবং সেখানে আপনি পরে রিপিট করে শুনে নিন। তো তখন কিন্তু তারা বিপদে পড়ে তারা নাকি তখন তারেক রহমান সাহেবের কাছে ধর্ণা দিতে হয়েছে, এবং তারপর তাদের কিবলা হচ্ছে যে এদিকে জনগণের থেকে শেষ করে তারা হচ্ছে যে তারেক রহমান সাহেব এবং বিএনপির দিকে আগানো শুরু হলো। এটা কিন্তু তার কথা স্পষ্ট। তিনি যেটা বলেছেন যে তিনি মানে ইশরাকের মতো তরুণ একজন নেতার নেতৃত্বেই ডাক দিলেই এতগুলো মানুষ আসছেন, যদি মহাসচিব ডাকেন তাহলে কি? না, ডেফিনেটলি, মানে উনি কিন্তু মানে এটাই বললেন, এই অনুসারেই কিন্তু এই অনুসারে বলছে ওটাকে কোট করে। না, ডেফিনেটলি এই অনুসারেই কিন্তু তারপর আপনারা সেটা উল্লেখ করলেন যে তারেক রহমান সাহেব হচ্ছে যে সে অনুযায়ী লন্ডনে হচ্ছে যে আমাদের যে প্রধান উপদেষ্টা বা তারা গেলেন। এবং এইভাবেই কিন্তু যে ডিপ স্টেটের খেলার কথা বারবার বলা হচ্ছে, খলিলুর রহমান সাহেবদের রোলের কথা বলা হচ্ছে, আপাদের কথা বলা হচ্ছে, তারা এইভাবেই আসলে একটা মেকানিজম করেছে এবং সেই অনুযায়ী এই জায়গাটা সোশ্যাল মিডিয়াতে আমরা এই আলোচনা করতে করতে ডিপ স্টেট এতবার আমাদের আলোচনায় এসছে, জিজ্ঞেস করতে ডিপ স্টেটটা আসলে কি। আর একই সাথে আপনার কাছে প্রশ্ন যে ডিপ স্টেটটা আসলে কি এবং ডিপ স্টেট কারা পরিচালনা করে থাকেন, তাদের নাম বলতে অসুবিধা কোথায়? আপনারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন, তাদের নাম বলতে কি অসুবিধা? না, ডেফিনেটলি আমরা তো ডিপ স্টেটের নাম প্রকাশ করতেই চাই। এখন হচ্ছে যে ডিপ স্টেটে তো একজন না, এখানে তো অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত, এখানে অনেকগুলো সংস্থা জড়িত, এখানে অনেক দেশ জড়িত। পার্টিকুলার একজনের নাম তো আসলে সেভাবে উল্লেখ করা কঠিন। তবে ডিপ স্টেটের দ্বারা যারা প্রভাবিত হয়েছে, যারা এরকম অফার পেয়েছে, আমি মনে করি আমরা তো এর আগেও ডিজিএফআই থেকে শুরু করে এরকম অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওপেনলি বলেছে, যেটা আসলে রাষ্ট্রের কাঠামোতে আমি কখনো কোনো রাজনৈতিক দলকে বলতে শুনিনি।
এবং আমরা আমাদের জায়গা থেকে সেই প্রতিষ্ঠানগুলোকে কখনো দায়বদ্ধতার জায়গা থেকে দেখি না। আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে সবসময় সম্মান করি, কিন্তু সেখানে কিছু কলুষিত ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানগুলোকে আসলে কলুষিত করে আমাদের পুরো রাষ্ট্র কাঠামোকে একদিকে নিয়ে যেতে চায়, জনগণের বিপক্ষে, জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে নিয়ে যেতে চায়। তো মূলত সরলভাবে যদি বলতে চাই, ডিপ স্টেটের পার্ট আসলে অনেকেই, এবং আমি শিওর যে তরুণদের জায়গা থেকেই আসলে ক্ষমতার পালাবদল বা এই ন্যারেটিভের জায়গাগুলো আরো ওপেনলি আমরা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা মোশাররফ ভাই একটু এই বিষয়টা নিয়ে বলবেন যে বিএনপি এই রাষ্ট্রপতি নিয়ে বিএনপির ভাবনাটা কি? বিএনপি তো এখন চাইলে এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে, যেহেতু এনসিপি থেকে দাবি ছিল এবং বিএনপিরও কোনো কোনো নেতারা এই রাষ্ট্রপতির বিষয়ে নেগেটিভ ছিলেন, তারা সদয় হয়ে গেলেন কিভাবে এবং বিএনপির স্ট্যান্ডটা কি আসলে? প্রথমত আমি আপনাকে বলছি যে রাষ্ট্র ক্ষমতার আপনি কাছাকাছি যত যাবেন বা রাষ্ট্র ক্ষমতার আপনি দায়িত্বে যাবেন, প্রথম কথা হচ্ছে আপনি কতটা প্রতিহিংসার থেকে দূরে আছেন এটা প্রমাণ করা। এবং আমি আপনাকে বলি যে আপনি দেখবেন যে আমি সাউথ আফ্রিকার কথা নাই বা বললাম, তা সাউথ আফ্রিকার কথাও তো জানেন আপনি। তো এখানে শেখ হাসিনা যে আস্থা বাংলাদেশকে যে 15 বছর একটা উলট পালট অবস্থা করে দিয়েছিলেন, মানে কোনো ভিন্ন মতকেই যে সহ্য করা যায় না, ভিন্ন মতের লোককেই সামনে রাখা যায় না, এটা হচ্ছে তার সেই শেখ হাসিনার মনোনীত একজন ব্যক্তি, সেই শেখ হাসিনার মনোনীত একজন রাষ্ট্রপতিকে আমরা প্রায় 2 বছর বা 1.5 বছরের বেশি সময়, 1.5 বছরের বেশি সময় আমরা হজম করতে পেরেছি। এটা একটা বড় ব্যাপার। এটা জারি রাখতে চায় বিএনপি নাকি? তো আমরা প্রথমত করতে পারতাম কি করতে পারতাম, সেটা হতে পারতো এইরকম না, আমাদের হাতে সময় নাই, মানে কি করতে পারতাম সেটা তো গেল, এখন কি করার প্ল্যান আছে ভবিষ্যতে? এখন আমি আপনাকে বলি যে অভিশংসন করা হবে নাকি? রাষ্ট্রপতি তো আপনার কোনো সমস্যা করছে না কোনো কাজে। 133টা অধ্যাদেশ রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করেছেন, এমনকি একটা বেআইনি আদেশও সই করিয়েছেন। আচ্ছা, একটা বেআইনি আদেশও সই করিয়েছেন। তো এই 134টা কাণ্ড আছে সামনে। কোনটা বেআইনি ভাই? তো একটা 134টা ঘটনা আছে, তো 133টা শুধু সামনে আসছে, আর একটা বেআইনি আদেশ আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি এই রাষ্ট্রপতির কোনো সমস্যা করে নাই। আচ্ছা, সমস্যা করে কোনো অসুবিধা নাই, তো সমস্যা করে নাই। তো আমি এখন মাত্র হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা বেআইনি টোটালটা বেআইনি। তাহলে বিএনপি সরকার কি বলতে ভাই? টোটালটা বেআইনি। সরকার তো তাহলে অবৈধ হয়ে যাবে। বর্তমান বিএনপি সরকার না আমি বলতেছি মানে এই হ্যাঁ, সরকার বৈধ আদেশ দ্বারা তো নির্বাচন হয় নাই। মানে নির্বাচনটা কোথা থেকে আসছে? নির্বাচনটা আসছে সংবিধান পড়ছেন 173 অনুচ্ছেদ দেখেন, 73 অনুচ্ছেদ দেখেন, না 73 অনুচ্ছেদ দেখেন, বলেন না আপনি বলেন, আমরা দর্শক তো আমাকে বলতে দেন। আচ্ছা, আমার হাতে সময় না, আজকে আমাদের আমি আপনাকে বলি 73 অনুচ্ছেদে আছে যে সংসদের মেয়াদ কতদিন হবে, সংসদ ভাঙ্গিয়া গেলে কি অবস্থা হবে, সংসদের চেহারা যদি 190 কার্য দিবস অনুপস্থিত থাকেন তাইলে কি হবে। এইভাবে পার্লামেন্ট বিলুপ হয়ে গেল, পার্লামেন্ট ভেঙে গেল। এরপর 119 অনুচ্ছেদ অনুযায়ী এই যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন, তারা নির্বাচনের আয়োজন করবেন। তো সেখানে একটা ব্যত্যয় আছে যে প্রথম 90 দিনের মধ্যে আয়োজন করবেন, আর না হলে 180 দিনের মধ্যে পালন করবেন। 180 দিন না হলে এটা ব্যত্যয় হবে, ব্যত্যয় পরবর্তী পার্লামেন্ট রাটিফিকেশন করতে পারে। তো এই জন্য আমি আপনাকে বলছি, যারা মুখস্থ শিখিয়ে দেন যে আদেশের উপর বেস করে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, ইটস নট রাইট। এটা টোটালি। আচ্ছা, আমি একটু বলি যে আমি আমাদের হাতে সময় নাই, 10 সেকেন্ড। আচ্ছা 30 সেকেন্ড। তো যে এটা আমি বলতে চাচ্ছিলাম যে দ্বিচারিতা যদি একটা আর্ট হয়, বিএনপি এবং সালাউদ্দিন ভাই হচ্ছে এটার আর্টিস্ট, এবং তাদের জুলাইয়ের আগে মানে জুলাইয়ের সময়ে এবং নির্বাচনের আগের স্টেটমেন্টগুলো দেখবেন, এখনকার স্টেটগুলো দেখবেন, দেখেন মুখেও আনতে যাচ্ছে না কোন অধ্যাদেশ কেন, এবং সেটা সাংবিধানিক ধারা অনুযায়ী বাতিল করে ফেলতেছে, আনতে পারছে না। এবং আবার দেখেন যে ঘোষককে নিয়ে যে একটা আলাপ উঠলো, আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, পরেরটা আমরা এখানে করে নিচ্ছি। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আজকে।